আজ একটি বিশেষ দিন। ভারতবর্ষ আজকের দিনে আজ থেকে ঠিক ৭৪ বছর আগে গণতন্ত্রের ভিত স্থাপন করেছিল। এই গণতন্ত্র আনার জন্য স্বাধীনতার উদ্দেশ্যে যে সকল বীর ও বীরাঙ্গনা প্রাণ উৎসর্গ করেছেন, তাদের মধ্যেই একজনকে নিয়ে আজ প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভোকাল আর্ট ম্যানিয়ার বিশেষ নিবেদন। লেখিকা প্রিয়াঙ্কা অধিকারীর কলমে বিপ্লবী সতীশ। প্রিয়াঙ্কা অধিকারী, তার জন্ম পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ায়। ছোটবেলা থেকেই ছিল বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মতো দিকপাল সাহিত্যিকদের লেখা গল্প উপন্যাস পড়ার নেশা। গ্রাম বাংলার পরিবেশ এবং বই তাকে কলম ধরার অনুপ্রেরণা যোগায়। লেখক ও অনুবাদক রূপে কাজ করেছেন বেশ কয়েকটি ইউটিউব চ্যানেলের সঙ্গে, যেমন গল্প টেবিল, রাতের বৈঠকখানা, 221B হ্যারিসন রোড ইত্যাদি। তার কয়েকটি উল্লেখযোগ্য কাহিনী হল রাতের বিভীষিকা এবং ডাকিনীর কবলে। নমস্কার, আমি দেবাত্রী। শুনছেন ভোকাল আর্ট ম্যানিয়া, তোমার আমার গপ্পওয়ার্স। সাল 1942। মহাত্মা গান্ধী ডাক দিয়েছেন ভারত ছাড়ো আন্দোলন। সেই সময় মেদিনীপুরের একটি অখ্যাত গ্রামে ঘটে যায় একটি অত্যাশ্চর্য ঘটনা। অবিরত বর্ষণ ধারায় স্নাত সমগ্র গ্রাম। সহসা সেই প্রচণ্ড বর্ষণমুখর রাত্রিতেও কিছু ছেলেকে নদীর পুলের সামনে দেখা গেল। নদী উত্তাল, কিন্তু আজ এই ছেলেরা স্থির সিদ্ধান্ত নিয়ে এসেছে। সিদ্ধান্তে অনড় থেকে এদের মধ্যে একজন বলে উঠল, তাহলে যেমন পরিকল্পনা হয়েছে সে অনুযায়ী বিস্ফোরণ ঘটিয়ে এই পুলটা আমরা উড়িয়ে দেব, কি তাই তো সতীশ দা? সতীশ বলল, হ্যাঁ, এই পুলের মাধ্যমে আড়তদাররা ও মিল মালিকরা সমস্ত গ্রামের শস্য শহরের সাহেবদের সরবরাহ করে চলেছে যুদ্ধের বাজারে মুনাফা করতে। আগামীকাল এই পথ দিয়েই খাদ্যশস্যের অধিক অংশ শহরে পাঠানো হবে। এভাবে গ্রামের মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে। এ কিছুতেই মানা যায় না। তাই এই পুলের অস্তিত্ব নিশ্চিহ্ন করতে হবে। বিস্ফোরক বস্তু রাখা হলো পুলের সামনে। সতীশের চোখ দুটো জলজল করছে। পর মুহূর্তেই একটা সজোরে বিস্ফোরণ হলো, আর পুলটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। ছেলেটির মুখে ফুটে উঠল একটা বিজয়ী হাসি। সেই ছেলেটি আর কেউ নয়, ভারতীয় বিপ্লবী তথা মেদিনীপুরের গর্ব সতীশচন্দ্র সামন্ত। স্বাধীন ভারতের অধুনা মেদিনীপুর তার প্রাকৃতিক বৈচিত্র্যের মাঝে লুকিয়ে রেখেছে এক অনন্য ইতিহাস। তা হলো মুক্তি সংগ্রামের ইতিহাস। ব্রিটিশ সরকারের শাসনের প্রথম অধ্যায়ের নায়েক বিদ্রোহ থেকে শুরু করে আরও কত মুক্তি সংগ্রামের সাক্ষী থেকে মুখ্য ভূমিকা পালন করেছে মেদিনীপুর। মেদিনীপুরের মাটি থেকে উঠে এসেছে কত শত বিপ্লবী। মাতঙ্গিনী হাজরা, রাজনারায়ণ বসু, নির্মল জীবন ঘোষ, হেমচন্দ্র কানুঙ্গ, আরও অনেকে। এমনই এক বীর বিপ্লবী সন্তান ছিলেন সতীশচন্দ্র সামন্ত। বর্তমান পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত তমলুক মহকুমার মহিষাদল থানার গোপালপুর গ্রামে 15ই ডিসেম্বর 1900 সালে জন্মগ্রহণ করেছিলেন বীর বিপ্লবী সতীশচন্দ্র সামন্ত। পিতা ছিলেন ত্রৈলোক্যনাথ সামন্ত ও মাতা কিশোরী দেবী। সতীশচন্দ্রের জন্মের আগে তাদের আদি বাড়ি ছিল পাঁশকুড়া থানার কাশীজোড়া পরগনার পাইকপাড়া গ্রামে। তৎকালীন পাইকপাড়ার জমিদার ছিলেন অটল বিহারী। তার কাছ থেকে গোপালপুর গ্রামের জমির পৌনি নিয়ে এখানে বসবাস শুরু করেছিলেন সামন্ত পরিবার। চাষাবাদ ছাড়াও নরঘাটের কাছে রাধাগঞ্জ বাজারে ছিল একটি পারিবারিক কাপড়ের দোকান, যা দেখাশোনা করত ত্রৈলোক্যনাথ। এইভাবেই অতিবাহিত হতে থাকে সামন্ত পরিবার। সতীশচন্দ্রের বয়স যখন মাত্র 2.5 বছর, তখন মা কিশোরী দেবী গত হন। মাতৃহারা সতীশকে
কোনোদিনই মায়ের অভাব বুঝতে দেয়নি সৎ মা ভবানী দেবী, ঠাকুরমা দয়াময়ী দেবী ও জেঠিমা ক্ষীরতা দেবী। সতীশচন্দ্রের মা মারা যাবার পরেই ত্রৈলোক্যনাথ সামন্ত ভবানী দেবীকে বিবাহ করেছিলেন। বাবা ত্রৈলোক্যনাথ আত্মভোলা হলেও ঠাকুরদা গুরুপ্রসাদ সামন্ত ছিলেন ভীষণ দৃঢ়চেতা মানুষ। যৌথ পরিবারে ধীরে ধীরে বড় হতে থাকে সতীশচন্দ্র। পরিবারের যৌথ পরিবেশই সতীশের জীবনের ভিতকে মজবুত করে তুলেছিল। এরপর শুরু হয় সতীশচন্দ্রের শিক্ষালাভ বাড়ির কাছেই দ্বারকানাথ প্রধানের পাঠশালায়। এরপর মহিষাদল রাজ হাই স্কুলে তার শিক্ষালাভ অব্যাহত থাকে। ছোট থেকে অত্যন্ত মেধাবী ও তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী ছিলেন সতীশ। হাই স্কুলে একজন শিক্ষক মহাশয়ের পড়ানো সবসময় তার মন কেড়ে নিত। পাঠ্য বই পড়ার পাশাপাশি মাতৃভূমি ভারতবর্ষকে নিয়ে ছিল তার সীমাহীন কৌতূহল। একদিন সতীশ ক্লাসের বাইরে সেই শিক্ষক মহাশয়কে প্রশ্ন করে, স্যার, ইংরেজরা কি কখনো আমাদের দেশ থেকে যাবে না? বালক সতীশের মুখে এমন কথা শুনে শিক্ষক মহাশয় হতবাক হয়ে বললেন, যাবে, নিশ্চয়ই যাবে। এ মাতৃভূমি আমাদের। আজ না হয় কাল তাদের ফিরে যেতেই হবে। তবে সতীশ, সে সময় এখনো আসেনি। হরিপদ ঘোষ ছিলেন সতীশচন্দ্রের সবচেয়ে প্রিয় শিক্ষক। এই মহিষাদল রাজ হাই স্কুল থেকে প্রথম বিভাগে ম্যাট্রিকুলেশন পাশ করেন সতীশচন্দ্র। এই স্কুল থেকে শুধু পুঁথিগত শিক্ষা নয়, পাশাপাশি গ্রহণ করেছিলেন বিপ্লবী শিক্ষা। সতীশচন্দ্রের তরুণ মনকে বিপ্লবী করে তুলেছিলেন রাজ হাই স্কুলের সতীশের প্রিয় প্রধান শিক্ষক হরিপদ ঘোষ। এমনই একদিনের ঘটনা। হরিপদ ঘোষ সতীশকে ডেকে বলল, আচ্ছা সতীশ, তুমি কি জানো ভারতবর্ষকে স্বাধীন করার জন্য 11 বছর বয়সী বালক ফাঁসির দড়ি গলায় নিয়েছে? সতীশ বলল, কে স্যার? ক্ষুদিরাম। স্যারের মুখে পুরো ঘটনা শুনে সতীশের মনের কোণে মেঘ জমতে থাকে। সেদিন সতীশ আকুল কণ্ঠে বলে উঠল, স্যার, বিদেশি শক্তি ইংরেজদের হাত থেকে এই স্বদেশকে স্বাধীন করার কাজে আমিও সামিল হতে চাই। এ আমার দেশ, ভারতবর্ষ। সতীশের কথা শুনে সেদিন হরিপদবাবু বলেছিলেন, ভারতবর্ষকে স্বাধীন করাটা সত্যিই খুব প্রয়োজনীয়। কারণ ব্রিটিশদের অধীনে আমাদের ভারত সুখে নেই ভারতের মা বোনেরা সুখে। আমরা স্বাধীন ভারত চাই, আর এর জন্য লড়াই করতে পারো তোমাদের মতো যুবকরা, যারা আগামী দিনের ভবিষ্যৎ। এইভাবেই একটু একটু করে বালক সতীশের মনে বিপ্লবী বীজ রোপণ করেছেন হরিপদ ঘোষ। হরিপদ ঘোষ একদিন সতীশকে বাড়িতে ডেকে বলল, সতীশ, ভারতবর্ষ নিয়ে তোমার অনেক কৌতূহল। স্বাধীন করার জন্য তুমি মরিয়া। এই সব কিছু নিয়ে আরও বেশি করে তোমায় জানতে হবে। ব্যাকুল হয়ে সতীশ বলল, কিভাবে? কাল আমার বাড়িতে এক সন্ন্যাসী আসবেন। তিনি যেমনি জ্ঞানী তেমনি চরমপন্থী বিপ্লবী, স্বামী প্রজ্ঞানন্দ সরস্বতী। কাল যদি পারো বিকেল নাগাদ এসো সতীশ। ওনার থেকে তুমি অনেক কিছু জানতে পারবে। আমার থেকেও উনি তোমায় আরও ভালো করে অবগত করে তুলবে। সতীশ বলল, হ্যাঁ স্যার, এই সুযোগ কিছুতেই হাতছাড়া করা যাবে না। পরের দিন সতীশের সাথে সাক্ষাৎ হয় স্বামী প্রজ্ঞানন্দ সরস্বতীর। তিনি হরিপদ বাবুর বাড়িতেই উপস্থিত ছিলেন। শিক্ষকের প্রতি সতীশের ভালোবাসা, শ্রদ্ধা এবং মাতৃভূমির প্রতি দৃঢ়তা স্বামী প্রজ্ঞানন্দ সরস্বতীর মনকে ছুঁতে পেরেছিল। স্বামী প্রজ্ঞানন্দ সরস্বতী হরিপদ বাবুকে জিজ্ঞাসা করলেন, এই বালক শিক্ষক মশাই? হরিপদবাবু বললেন, এই সেই বালক যার কথা কিছুক্ষণ আগে আপনায় বলছিলাম। আমার স্কুলের সবচেয়ে মেধাবী ও তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন সতীশচন্দ্র সামন্ত। কিছুদিন আগেই আমার স্কুল থেকে প্রথম বিভাগে ম্যাট্রিকুলেশন পাস করেছে। বেশ বেশ। তা বালক, তুমি কি জানো বিপ্লবীদের চেতনা কেমন হওয়া উচিত?
সতীশ চুপ করে থাকে। স্বামী প্রজ্ঞানন্দ সরস্বতী হেসে বললেন, সতীশ, জীবনে যে লক্ষ্য তুমি পরোক্ষভাবে নিয়েছ তা তোমায় সামনে রেখে প্রত্যক্ষভাবে নিতে হবে। মনের মধ্যে কোনো সংকোচ না রেখে। এমনও দিন আসতে পারে যেদিন তোমায় না খেয়ে জলে ঝড়ে ভিজে কত রক্তক্ষয় চোখের সামনে দেখেও তোমায় স্থির থাকতে হবে তোমার লক্ষ্যে। এমনকি তোমার নিজের প্রাণটাও যেতে পারে। এই সব কিছুর জন্য তোমায় নিজেকে প্রস্তুত করতে হবে। সতীশ এতক্ষণ স্থির থেকে বলল, আমি প্রতিজ্ঞা করছি, আমার শেষ নিঃশ্বাস বিন্দু দিয়ে ভারতকে স্বাধীন করার উদ্দেশ্যে আমি লড়ে যাব। কোনো দিন কোনো কিছুর বিনিময়ে আমার এই ব্রত থেমে যাবে না। স্বামী প্রজ্ঞানন্দ সরস্বতীর কাছেই সতীশ রাজনৈতিক দীক্ষা লাভ করে। কথায় কথায় জানা যায় স্বামী প্রজ্ঞানন্দ সরস্বতী আর কেউ নন, খ্যাতনামা সতীশচন্দ্র মুখোপাধ্যায়। সন্ন্যাস নিয়ে তিনি স্বামী প্রজ্ঞানন্দ সরস্বতী নামে পরিচিতি লাভ করেন। এরপর তিনজনের মধ্যে চলতে থাকে ভারতবর্ষকে স্বাধীন করার একের পর এক সংলাপ। সতীশের জীবনে এই দুজন মানুষই তার তরুণ মনকে ধীরে ধীরে বৈপ্লবিক করে তুলেছিল। মাঝে কেটে গেছে অনেকটা সময়। এরপর এক সাক্ষাৎকারে স্বামী প্রজ্ঞানন্দ সরস্বতী সতীশকে বলেন, জীবনটা অত্যন্ত কঠিন। এই ভারতবর্ষকে ব্রিটিশ সরকারের হাত থেকে স্বাধীন করতে গেলে সবার প্রথমে যেটা প্রয়োজন তা হলো সাহস, যেটা তোমার মধ্যে রয়েছে। কিন্তু এই প্রত্যন্ত গ্রামে বসে তুমি একা ভারতবর্ষকে স্বাধীন করার উদ্দেশ্যে লড়াই করতে পারবে না। তার জন্য চাই শক্তিশালী এক সংগঠন। এর জন্য তোমাকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষা মানে কেবল পুঁথিগত শিক্ষা নয়। এই সমগ্র ভারতবাসীর মন তোমায় বুঝতে হবে, তাদের মনে তোমায় জায়গা করে নিতে হবে। এমন চরিত্র নিজের জন্য গঠন করো যাতে মানুষ এক ডাকে তোমার জন্য ছুটে আসবে। লড়াই করতে গিয়েও যারা পিছুপা হবে না, মৃত্যুকে হাসি মুখে আলিঙ্গন করে বলবে বন্দে মাতরম। স্বামী প্রজ্ঞানন্দ সরস্বতী বরাবরই সশস্ত্র সংগ্রামের পক্ষে ছিলেন, কিন্তু সতীশ অনড় ছিলেন সত্যাগ্রহের আদর্শে। 1920 সালে মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনে ঝাঁপিয়ে পড়লেন সতীশ। শুরু হলো তার কারাবাসের জীবন। বন্দি জীবন থেকে ছাড়া পেয়ে তিনি আরও মরিয়া হয়ে উঠলেন গোঁড়া ইংরেজকে উৎখাত করতে। 1942-এ মহাত্মা গান্ধীর নেতৃত্বে বিপ্লব চলছে সমগ্র দেশে, ভারত ছাড়ো আন্দোলন। এই বিপ্লবের সুযোগ নিয়ে মিল মালিকরা হয়ে উঠেছে লোভী ও স্বার্থান্বেষী। 1942-এর 8ই সেপ্টেম্বর জনৈক মিল মালিক খাদ্যশস্য পাচার করার চেষ্টা করে। তাতেই শুরু হয় গ্রামের মানুষের সঙ্গে সংঘর্ষ। সতীশ বুঝতে পারে এ অধিক মুনাফা লাভের চক্রান্ত ও ভারতবাসীদের ওপর ব্রিটিশ সরকারের অভিনব অত্যাচার। সতীশ ও তার দল ঠিক করে বিভিন্ন অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ছিন্ন করার। পরিকল্পনা অনুযায়ী তমলুক, মহিষাদল, নন্দীগ্রাম, ভগবানপুর অঞ্চলের সমস্ত যোগাযোগ ব্যবস্থা ভেঙে দেন বিপ্লবী সতীশ ও তার দল। এক রাতের অন্ধকারে সতীশ সুশীল ধারা ও অজয় মুখোপাধ্যায়কে ডেকে পাঠায়। তারা এসে বলল, ভাই ভাই সতীশ, সতীশ, এই অসময়ে ডাক? সতীশ বলল, এক বিশেষ কারণে তোমাদের ডেকেছি। সুশীল ধারা বলল, কি সেই বিশেষ কারণ, আমাদের যদি অবগত করো। হ্যাঁ, নিশ্চয়ই। ব্রিটিশদের হাত থেকে যত দ্রুত সম্ভব থানাগুলো আমাদের দখল করতে হবে। এ কথা শুনে অজয় মুখোপাধ্যায় বলল, এতে লাভ একটাই, থানাগুলো যদি আমাদের অধীনে থাকে তবে ব্রিটিশ তাদের ইচ্ছে মতো পদক্ষেপ থেকে কিছুটা হলেও বিরত থাকবে। সতীশের কথা শুনে সুশীল বলল, বুঝতে পারলাম সতীশ, তাহলে কবে আমরা থানা দখল অভিযানে যাচ্ছি? কালই হবে। তোমরা সবাইকে জানিয়ে দিও, সবাই যেন প্রস্তুত থাকে। 1942 সালে 29 ও 30 সেপ্টেম্বর অজয় মুখোপাধ্যায়, সতীশচন্দ্র সামন্ত ও সুশীল ধারা এই 3 বিপ্লবীর নেতৃত্বে মেদিনীপুরের 4টি থানা দখলের অভিযান শুরু হলো। বিনা রক্তপাতে সুতাহাটা থানার পুলিশ আত্মসমর্পণ করলে এই থানাটি বিপ্লবীদের দখলে আসে।
রক্ত ঝরিয়ে তমলুক, মহিষাদল ও নন্দীগ্রাম এই 3টি থানাও দখল করে বিপ্লবীরা। এই সময়েই পুলিশের গুলিতে জাতীয় পতাকা বুকে নিয়ে ঘটনাস্থলেই শহীদ হলেন বৃদ্ধা মাতঙ্গিনী হাজরা। এতদিনের ব্রিটিশের দখলমুক্ত তমলুক এলাকা থেকে নেমে গেল ব্রিটিশের ইউনিয়ন জ্যাক। এর ফলস্বরূপ দেখা গেল 1942-এর 16ই অক্টোবরে বুক কেঁপে ওঠা ঘটনা। দিনটা ছিল দুর্গাপুজোর সপ্তমী। ওই দিন তমলুক মহকুমা জুড়ে শুরু হলো তুমুল ঝড় বৃষ্টি, শুরু হলো বন্যা। ভেসে যেতে থাকলো একের পর এক গ্রাম। বন্যায় সাধারণ মানুষ যথা সর্বস্ব হারিয়ে ফেটে পড়ল কান্নার বুকে। পুজোর আনন্দ পরিণত হলো নিদারুণ বিভীষিকায়। চারিদিকে শুধু মানুষের হাহাকার আর কান্নার ধ্বনি, হাহাকার আর হাহাকার। কিন্তু বন্যায় ক্ষতিগ্রস্ত দেশের মানুষের জন্য ব্রিটিশ সরকারের তরফ থেকে পৌঁছালো না কোনো সাহায্য। বরং তার বদলে ব্রিটিশ সরকারের পুলিশ বাহিনী গ্রামের মানুষের ওপর চরম নির্যাতন চালালো, মেয়েদের শ্লীলতাহানি করল। 4টি থানা দখল অভিযানের প্রতিশোধ নিতেই ব্রিটিশ সরকার এই অত্যাচার চালিয়েছিল। গ্রামের মানুষকে অনাহারে মেরে ফেলার চেষ্টায় খাদ্যশস্য বেআইনিভাবে সরাতে থাকে মিল মালিক ও ব্রিটিশ সরকার। এই ঘটনায় মুখ ফিরিয়ে থাকতে পারেননি সতীশচন্দ্র সামন্ত ও তার দলের বিপ্লবীরা। গোপন সূত্রে বিপ্লবীরা জানতে পারে নির্দিষ্ট এক পুল দিয়ে খাদ্যশস্যের বিশাল পরিমাণ ভোরের আলো আঁধারে সরিয়ে ফেলা হবে। এই উদ্দেশ্য নষ্ট করার জন্য বিপ্লবীরা এক ফন্দি আঁটে। সতীশ ও আরও কিছু বিপ্লবী রাতের অন্ধকারে সেই পুলের কাছে উপস্থিত হলো। সতীশ বলল, সমস্ত জিনিস নিয়ে এসেছো তো? এক বিপ্লবী বলল, হ্যাঁ সতীশদা, একদম চিন্তা করো না, তুমি নির্দেশ দিলেই আমরা কাজ শুরু করব। সতীশ বলল, তাহলে আর অপেক্ষা কিসের? শুরু করে দাও কাজ। আর এক বিপ্লবী বলল, তো যা পরিকল্পনা হয়েছে সেই অনুযায়ী বিস্ফোরণ ঘটিয়ে এই পুলটা আমরা উড়িয়ে দেব। সতীশদা, কি তাই তো? হ্যাঁ হ্যাঁ, আর দেরি নয়, ভোর হওয়ার আগেই উড়িয়ে দাও। পর মুহূর্তেই একটা সজোরে বিস্ফোরণ। চোখের সামনে পুলটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। দূরে দাঁড়িয়ে থাকা সতীশের মুখে ফুটে উঠল একটা বিজয়ী হাসি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে 1942 সালের 17ই ডিসেম্বর তমলুকে প্রতিষ্ঠা করলেন তাম্রলিপ্ত জাতীয় সরকার। 1943 খ্রিস্টাব্দে কলকাতায় ব্রিটিশের হাতে ধরা পড়লেন জাতীয় তাম্রলিপ্ত সরকারের সর্বাধিনায়ক সতীশচন্দ্র সামন্ত। বিচারের জন্য তাকে আনা হলো তমলুক আদালতে। মুখে কোনো ভয়ের ছাপ নেই। আদালতের সামনে মাথা উঁচু করে বললেন, আমি স্বাধীন রাষ্ট্রের নাগরিক, তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক। বিদেশি সরকারের কোনো আইন আমি মানি না। আমার বিচার করার অধিকার এই আদালতের আছে বলে আমি মনে করি না। কিন্তু আদালতের রায়ে সতীশচন্দ্রের ঠাঁই হলো মেদিনীপুর সেন্ট্রাল জেলে। যাওয়ার সময় সতীশচন্দ্র সামন্ত অজয় মুখোপাধ্যায়ের হাত ধরে বলল, বন্ধু, সামলে রেখো তাম্রলিপ্ত জাতীয় সরকার। সেদিন সমস্ত বিপ্লবী চোখের জলকে মলিন করে সতীশ বলল, আবার ফিরে আসব। এই লড়াই আমাদের চলবে। আমরা স্বাধীন রাষ্ট্রের নাগরিক। সতীশচন্দ্রের অনুপস্থিতিতে এই সময়টায় তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক হয়ে উঠলেন যথাক্রমে অজয় কুমার মুখোপাধ্যায়, সতীশচন্দ্র সাহু এবং বরদাকান্ত কুইতি। তারপরেই 1944 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর 21 মাসে তাম্রলিপ্ত জাতীয় সরকারের পতন ঘটল। 1945 খ্রিস্টাব্দে জেল থেকে ছাড়া পেলেন সতীশচন্দ্র সামন্ত। অতিবাহিত হয়েছে অনেকটা সময়, বদলে গেছে অনেক কিছু। এরপর 1947 খ্রিস্টাব্দের জুলাই মাসে দিল্লিতে এক গণপরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হলেন সতীশচন্দ্র। 1947 থেকে 1949 সাল পর্যন্ত তিনি এই পরিষদের সদস্য ছিলেন। পরে 1950 থেকে 1952 সাল পর্যন্ত ছিলেন সামরিক পার্লামেন্টের সদস্য। তারপর ভারতবর্ষে প্রথম গঠিত হলো লোকসভা। প্রথম থেকে পঞ্চম লোকসভা পর্যন্ত তিনি ছিলেন লোকসভার সদস্য। এই সময়কালে তার উত্থাপিত প্রশ্ন সংখ্যা 25,000।
প্রবর্তিত বিলের সংখ্যা 300। এরপর 60-এর দশকের শেষ দিকে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সময়ে সতীশচন্দ্র সামন্ত, অজয় মুখোপাধ্যায়, সুশীল ধারা কংগ্রেস থেকে বেরিয়ে এসে গঠন করেন বাংলা কংগ্রেস। তৈরি হলো যুক্ত ফ্রন্ট, কিন্তু সতীশচন্দ্র সেই সরকারে যোগ দিলেন না। অন্যদিকে পশ্চিমবঙ্গের যুক্ত ফ্রন্টের গঠন হলে সরকারের মুখ্যমন্ত্রী হন অজয় মুখোপাধ্যায়। শিল্প ও বাণিজ্য মন্ত্রী হিসেবে বসলেন সুশীল ধারা। তারপর এলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাশ্বতী প্রসাদ বাগ এবং পরবর্তীকালে ইন্দিরা কংগ্রেসের অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। কিন্তু যুক্ত ফ্রন্ট বেশি দিন টিকল না। পরবর্তীকালে তৈরি হলো জনতা দল। মোরারজি দেশাই প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হলেন, কিন্তু এই জনতা সরকারও বেশি দিন টিকল না। সাল 1980 বিপুল ভোটে জয়ী হয়ে পুনরায় প্রধানমন্ত্রী হলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। সতীশচন্দ্রের সঙ্গে ছিল তার নিয়মিত যোগাযোগ। সতীশচন্দ্রের অন্যতম অবদান 1959 সালে 8ই জুন হলদিয়া বন্দরের সূচনা। সে সময় কেন্দ্রীয় জাহাজমন্ত্রী রাজবাহাদুর হলদিয়া বন্দরের নাম রাখতে চেয়েছিলেন সতীশচন্দ্র বন্দর, কিন্তু নানা রকম কারণে তা সম্ভব হয়নি। তবে একটি জেটি ও একটি রাস্তার নাম রাখা হয়েছে সতীশচন্দ্রের নামে। আজকের স্বচ্ছ ভারতের সূচনাও করেছিলেন সতীশচন্দ্র সামন্ত। মহিষাদলে একটি রেল স্টেশনের নাম রাখা হয়েছে সতীশ সামন্ত হল্ট। 1983 খ্রিস্টাব্দের 4 জুন ব্রিটিশ ভারতের তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রথম সর্বাধিনায়ক সতীশচন্দ্র সামন্তর প্রয়াণ ঘটে। স্বাধীন ভারতের পথিক সতীশচন্দ্র সামন্ত নানাভাবে, নানা কর্মে আজও আমাদের হৃদয়ে রয়ে গেছেন। এতক্ষণ শুনছিলেন বিপ্লবী সতীশ, রচনা প্রিয়াঙ্কা অধিকারী, গল্পের নাট্যরূপ অপেক্ষা, গল্প পাঠে শুভম, অজয় মুখোপাধ্যায় এবং সতীশের বালক ও যুবক কণ্ঠে আমি দেবাত্রী, হরিপদ ঘোষের চরিত্রে অর্ণব, প্রজ্ঞানন্দ সরস্বতীর ভূমিকায় পার্থ মুখার্জি, সুশীল ধারা রাজ, জনৈক ব্যক্তি এবং বিপ্লবীর চরিত্রে যথাক্রমে প্রসূন এবং স্বরূপ, পর্ব পরিচালনায় ও শব্দগ্রহণে দেবাত্রী ও লিলি, শব্দ সংযোজন ও আবহে যথাক্রমে বিশ্বদীপ ও দীপ্তদীপ, পোস্টার ডিজাইনে নীল। আন্তরিক ধন্যবাদ অগ্নিবীণা প্রোডাকশন হাউসের কর্ণধার সৌরদীপকে। শেষ হলো আজকের এই বিশেষ গল্প। এরকমই আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল ভোকাল আর্ট ম্যানিয়াকে। আগামী দিনে আমরা আবারও ফিরব আরও এক বিশেষ নিবেদন নিয়ে। ততদিন ভালো থাকুন, পাশে থাকুন আর শুনতে থাকুন ভোকাল আর্ট ম্যানিয়া, তোমার আমার গপ্প ফার্স।